প্রথমত বলবো যে আমরা সংগঠন যখন ছাত্র রাজনীতি করতাম বা যুব রাজনীতি এখনো করছি, সেই সূত্রে বিভিন্ন ব্লকে বিভিন্ন জেলায় যখন ঘুরতাম তো দেখতাম যে আমাদের পূর্ব বর্ধমান জেলায় একের পর এক কিন্তু রাইস মিলগুলো ধুঁকছে। আমি যদি এদিকে কালনা রোডে হাটগোবিন্দপুরের দিকে যাই, কালনা রোডে দেখুন রাইস মিল বন্ধ হয়ে পড়ে আছে। কারো হয়তো পারিবারিক প্রপার্টিগত ইস্যু আছে, পার্টনারের ইস্যু আছে, কারো হয়তো ব্যাংক্রাফট হয়ে গেছে, কারো হয়তো যে পরিমাণ প্রোডাকশনের যা খরচা সেটা তিনি প্রোডাকশন খরচা সমস্ত কিছু চালিয়ে তিনি তার লাভ দেখতে পাচ্ছেন না, অনাদায়ী অনেক টাকা হয়ে গেছে। এরকম বিভিন্ন বিষয়ে রাইস মিলগুলো বন্ধ হয়ে আছে। আরো রাইস মিলগুলো বন্ধ হয়ে আছে অনেক কারণ প্রিভিয়াস দুটো গভর্নমেন্টের ইন্ডাস্ট্রির প্রতি মনোভাব আর পলিসি কিন্তু তাদের এগেন্সটে ছিল। এখন সরকারের সঙ্গে যদি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের লড়াই করে ইন্ডাস্ট্রি করতে হয় তাহলে সেই ইন্ডাস্ট্রি সার্ভাইভ করা মুশকিল। আর আমি যেহেতু একটা কৃষক পরিবারের সন্তান, সেহেতু কৃষি ব্যবস্থা, ধান, রাইস মিল এগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে একটা নারীর টান আছে। আর যখন 11ই মে আমরা 4 তারিখ রেজাল্ট বেরোয়, 4 তারিখ রেজাল্টের পর আমাদের 14-15 তারিখ এমএলএদের অ্যাসেম্বলিতে ওঠ হয়, মানে শপথ নিই। তার আগে 11 তারিখ একটা নবান্নে অল এমএলএস অ্যান্ড ডিএম এন্ড এসপি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে মিটিং হয়েছিল। সেখানে সমস্ত এমএলএরা নিজেদের এলাকার বা ডিস্ট্রিক্টের প্রবলেম তুলে ধরছিলেন। তো আমি কিন্তু উঠেছিলাম অনারেবল সিএম শ্রদ্ধেয় দাদাকে আমি একটা বিষয় বলেছিলাম, আপনারা যদি কেউ সোশ্যাল মিডিয়া বা কোনো মিডিয়া লোকালে ফলো করে থাকবেন দেখবেন আমি এটা বলেছিলাম স্ট্রংলি ভাবে যে দাদা চাষিরা ডিপ্রাইভ হচ্ছে, আমি নিজে একজন কৃষক পরিবারের সন্তান, ধানের দাম পায় না। এবং লোকাল গভর্নমেন্টের তৃণমূলের লোকজন যারা আছে তারা তাদের যার টোকেন বিলি হয় ধান কেনার ক্ষেত্রে, সেই টোকেনেও কিন্তু যার ধরুন রিকোয়ারমেন্ট আছে 40টা তাকে হয়তো 80টা দিয়ে দিচ্ছে, আর যার ধরুন সত্যি করে 80টা রিকোয়ারমেন্ট তাকে হয়তো মেরে কেটে তার পক্ষে লোক নয়, লোকাল পঞ্চায়েত ব্যবস্থায় যারা আছে তাদের হয়তো 15টা-20টা দিচ্ছে। ফলে মাঝখানে যে একটা দালাল চক্র কাজ করছিল টোকেন সিস্টেমে, এটা হচ্ছে। এবং আমি বলেছি যে ধানের দাম, তো সেখানে ইন হাউস সবারই সামনে অনারেবল সিএম বলেছেন সৌমিন তুমি একবার নাম করে সৌমিন তুমি নিশ্চিত থাকতে পারো ছত্তিশগড়ে যেভাবে আমরা 3100 টাকা কুইন্টাল দরে ধান কিনছি এখানেও কেনার ব্যবস্থা হবে, একটু অপেক্ষা করতে হবে। বিগত সরকার তার মেলা খেলা করে এই সরকারের ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ জায়গা আছে। আপনারা শুধু একটা স্ট্যাটিস্টিক যদি দেখেন বুঝতে পারবেন। আমাদের বীরভূমের যেমন আমরা ধান নিয়ে আমাদের পূর্ব বর্ধমান, বীরভূম একটা স্টোন ইন্ডাস্ট্রিতে ক্ষেত্রে বিখ্যাত এবং বীরভূমের স্টোন গোটা ওয়েস্ট বেঙ্গল এবং আউট অফ ওয়েস্ট বেঙ্গল অন্যান্য স্টেটেও সেখানে সাপ্লাই হয়। আর আমরা যারা দীর্ঘদিন আমি বীরভূমে যুবের দায়িত্ব ছিলাম 22 সাল থেকে 25 সাল ক্যান্ডিডেট হওয়ার 1 মাস আগে পর্যন্ত যুবটা স্টেট থেকে, তো আমি বীরভূমের রাজনীতি এবং মানুষজন ব্যবসা সম্পর্কে ওতপ্রোতভাবে জড়িত। সেখানে আমি দেখলাম যে আগে প্রচুর পরিমাণ গাড়ি যেত, কিন্তু গভর্নমেন্ট ট্যাক্সেস আসতে ডিসিআরসি কেটে আপনার নয়াহাটি এবং রামপুরের পাঁচামনি সালবাগড়া থেকে মাত্র ডেইলি 30 লাখ টাকা, মানে 10 দিনে 3 কোটি টাকা, আর আপনার 1 মাসে 9 কোটি টাকা। সেটা এই মুহূর্তে আমাদের গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট আসার পর সেই রয়্যালটি বা সরকারের ট্যাক্স সেটা পৌঁছেছে ডেইলি 3 কোটি টাকা। তার মানে আপনি ধরুন মাসে 100 কোটি টাকা। যারা এই ফিনান্স এবং ডিএম লেভেলের অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে তারা বলছে প্রবাবলি এটা 3 কোটি টাকাটা ডেইলি 5 কোটি টাকা, মানে মাসে 150 কোটি টাকা, বছরে 2000 কোটি টাকা। আপনি ভাবতে পারছেন ডেইলি 30 9 কোটি টাকা, মানে সারা বছরে
9×90 আর 9×18 মানে হচ্ছে 100 কত কত হচ্ছে 108 কোটি টাকা। হ্যাঁ, 108 কোটি টাকা, সেটা এক মাসে 150 কোটি টাকা, মানে সারা বছর এটা মানে কি পরিমাণ সরকারের ট্যাক্স চুরি হয়েছে এবং তৃণমূলের নেতা যারা আছেন সাংগভঙ্গ হয়েছে। এই যে কৃষ্ণমন্ডল বৈভব কোথা থেকে হয়েছে? সীমানার ক্ষেত্রে যে বিভিন্ন রকম প্রক্রিয়াগুলো আছে, সেই জটিল প্রক্রিয়াগুলোকে লিগেল সিস্টেমের মধ্যে থেকে যতটা শিথিল করে এই চালগুলোকে বাইরে ভালোভাবে বর্ধমানের চাল পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য করতে আমরা একটা ব্যবস্থা করতে পারি। তাহলে ধানের দাম, রাইস মিলকে ইমপ্রুভ আর চালের ব্যবস্থা, এর যদি এই লাইন আপ আমরা করতে পারি তাহলে আমাদের কিন্তু বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলার 90% লোকজন কৃষিজীবী, তাহলে তাদের বাড়িতে যদি ওপর থেকে চালের বিদেশে যদি এক্সপোর্ট হয় ভালো দামে, রাইস মিল যদি তার সরকার পাশে থাকে, এমএসএমই ডিপার্টমেন্ট আরো এনহান্স করতে, আর চাষিরা ধানের দাম মানে একদম উপর থেকে হলেও গ্রামের প্রত্যেকটা প্রান্তিক বাড়িতে কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা দেখা দেবে। আর অর্থনৈতিক সচ্ছলতা যদি দেখা দেয় তাহলে পরিবার, গ্রাম, সমাজ, পাড়া অশান্তি, কলহ কমবে। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।